তার মধ্যে ওকে কেন দেওয়া হলো না সেটাও জানি না। বলছে ন্যাশনাল সবই খেলেছে, অলিম্পিক খেলেছে, ন্যাশনাল খেলেছে, প্রি অলিম্পিক উনি খেলেছেন। তুমি খেলার মাঠ যে ওনাকে একদমই ভুলে গেছে, সেইটা কিন্তু খেলার মাঠে একটা উচিত মানে কবে দেবেন মারা যাওয়ার পর। এই মুহূর্তে যারা ছবিতে আপনারা যারা দেখতে পাচ্ছেন এই প্রজন্ম তো চিনতেই পারবে না, এমনকি আজকে যাদের বয়স 55-60 তাদের পক্ষেও চেনা মুশকিল, কিন্তু তারা নামটা জানেন, নামটা তাদের হৃদয়ে রয়েছে। মোহন সিং, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান 70 দশকে দু দলের জার্সি পরেই ময়দান কাঁপিয়েছিলেন। যখন ইস্ট বেঙ্গলে 72-তে উনি সই করেন, তারপরে 73 সালে আসেন। সবকটাই হেডিং হয়েছিল মোহনবাগানে মোহন সিং, এবং সেবার বড় ম্যাচে মোহনবাগান 2-1 গোলে ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়, কিন্তু একটি গোল করেছিলেন মোহন সিং। জন্ডিসে আক্রান্ত না হলে তখন এত চিকিৎসা ছিল না, স্পোর্টস মেডিসিন তো কোথায়, আরো হয়তো দীর্ঘায়িত হতো মোহন সিং এর ক্যারিয়ার। মোহন সিং পাঞ্জাবি হলেও এই শহরেই তার জন্মকর্ম, কিন্তু এই মুহূর্তে ময়দানের লোকজন, বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা মোহন সিং এর খোঁজ রাখেন না। আমরা কিন্তু আজকে মোহন সিং এর ভবানীপুরে যুববাজার সেই বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আমার সঙ্গে আছেন মোহন সিং এর স্ত্রী, আছেন ওর ছেলে ভিকি। আমরা মোহন সিং এই মুহূর্তে কিন্তু বাক শক্তি হারিয়েছেন, সেরিব্রাল অ্যাটাক হয়েছিল 21 সালে, আমরা জেনে নেবো পুরো ঘটনাটাই। তারপরে কিন্তু উনি বাক শক্তি হারিয়েছেন, এইভাবেই উনি আছেন বাড়িতে, তার পরিবারের যত্ন করে তাকে রেখেছেন। খুবই দুঃখজনক ঘটনা যে মোহন সিং যে বল পায় কথা বলতেন, যা স্কিল ছিল, কাজল মুখার্জি মোহন সিং এর স্কিল নিয়ে একটা সময় ময়দানে বহু চর্চা হয়েছে। দু দলের সমর্থকরা এই দুজনকে নিয়ে গর্ব করতেন। কাজল মুখার্জি মূলত ইস্টবেঙ্গলের প্লেয়ার ছিলেন, তিনি বলকে যিনি কথা বলাতেন তার কথা কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে। আমরা মোহনদা কিছু বলবেন? বৌদি, এই আপনি তো দীর্ঘদিন আছেন, আজকে প্রায় 60 বছর ধরে আপনাদের সম্পর্ক, পুরো ব্যাপারটা মোহনদার একেবারে ছোটবেলা থেকে শুরু করে এই যে জার্নিটা, একটু ছোটবেলা থেকে শুরু করে যাই বড় হবে, তো ছোটখাটোর মধ্যেই আমি কিছু বলতে চাই। একটু অজানা কথা মোহনদা সম্পর্কে। অজানা কথাটা যাই হোক, উনি মানে পাঞ্জাবি, আমি বাঙালি, সেটাই সবথেকে বড় কথা। আর এটা এরকম অনেক আছে, আহমেদ খানের ক্ষেত্রে আমরা দেখেছি, নাইমদার ক্ষেত্রে দেখেছি। আমরা স্কুলেই পড়ি, উনিও তখন বিএনএ প্রথম, বিএনএ ওখানে প্রথম খেলছেন। তো ওখান থেকে আমাদের বাড়ি হচ্ছে হরিশ মুখার্জি, 76 বাসটাতে উনি নাম দেন। তো ওখান থেকে উনি আমাকে ডেকেছিলেন, ডেকে তারপর একটা সামনে কোচিং ছিল, সেখানে আমি পড়তে যেতাম। তো ওখানে উনি ফলো করে যেমন দেখেন ওখানে আলাপ, কিন্তু আমি আলাপ করতে রাজি হই না, কারণ যাই হোক তখন আমাদের বাড়ি অনেক অর্থোডক্স, মানে এরকম হতো না এই জিনিসগুলো। তখন বললো না, আমি বললাম দেখ এরকম করা ঠিক নয়। তো সবাই পাড়ার যারা ইয়াং ছোট, আমাকে দিদি বলে ডাকে, বলে সকালেই পাঞ্জাবি ছেলে খুব ভালো খেলছে, তুমি করো, আরো ভালো খেলবে, আরো দেখবে, নাহলে ওর খেলাটা নষ্ট করো না তুমি। দেখো এরকম ব্লকে বসে থাকে, মন মনে হয় কখন তুমি একটু বেরোবে। ওরা আমাকে বলে দেখ এটা হতে পারে না। তখন ও আলাপ হয় ওদের থ্রুতে, তখন ও বলে যে ঠিক আছে, তুমি যেমন এখন তো আমরা করছি না, তুমি যেমন পড়াশোনা করেছো, আমি যতটা পারবো মাঠে দৌড়াবো। তারপরে উনি 1972, আমার 70 দাঁড়া শেষের দিকে, 1972-তে ইস্ট বেঙ্গলে খেলে, ওখান থেকে বেস্ট প্লেয়ার হবে। তখন আমাকে সবাই বলছে এই তো দেখলে তো আজকে তুমি কোথায় দিকে খুব সেলিব্রিটি হয়ে যাবে, হবে, এরকম বলে বলে জিনিসটা হলো। তারপর বাড়ি থেকে একটু আপত্তি তো অনেক ছিলই, ওর বাড়ি থেকেও ছিল, এরকম না। তবু ও যতটা পেরেছে মাঠে দৌড়েছে জিনিসটাকে ওর দিকে সফল হওয়ার জন্য, কিছু করার জন্য, বুঝেছেন, মানে নিজেকে শো করতে চাই। যতটা পেরেছেন উনি, যত শব্দ খেলেছেন, খেলাধুলাই ওর মানে একটা মানে জীবন নিয়েছিল। তখন আমার থেকে বেশি হতো। আজকে চলে যাচ্ছে ন্যাশনাল খেলতে, কাল যাচ্ছে ডুরান্ডে, পশু যাচ্ছে ডুবাসা, গড়ে যাচ্ছে, একটা বন্ধু করেছে, তখন বাড়িতে বিয়ের কথা হচ্ছে, একটু তোরা ম্যানেজ করে নিবি, আমি আসবো। মানে খেলাধুলা উনি করেননি, মানে আমাকে একজনের হাত দিয়ে বলে চলে এসে আর কি, এই সব ছোটখাটো ঘটনা। খেলা ছাড়ার পর মোহনদা কি কোচিং করিয়েছিলেন সেইভাবে? ময়দানের সঙ্গে যোগাযোগ কি ছিল? সেটা ছিল, কিন্তু
বলতে গেলে বাড়ি উনি একজন আর্নিং মেম্বার ছিলেন। আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক ছিলেন, আমি এখানে ছিলাম, আমার ভাই সেরকম একটা খুব ছিল না, তোকে সবকিছুই দেখাশোনা করতে হতো। সেই জন্য সময়টা উনি কোচিং এ দিতে পারতেন না। এমনি পাড়ায় যেগুলো খেলাধুলা উনি হয় সেগুলো এফসিআই তে কোচ ছিলেন, হ্যাঁ, এফসিআই করেছেন। পরে যখন অফিসে করেন তখন সেখানে কোচ হিসেবে ছেড়ে প্রদীপদার মানে করতেন আর কি, অফিসটাই করেছেন, কিন্তু পাড়ার মধ্যে এক্সট্রা করে কোনো কোচিং ক্লাস সেগুলো হয়নি। কিন্তু যেতেন, সবাই ওকে ডেকে নিয়ে যেত, সবাই যেতে দেন আর কি। বিকি, এই পাড়ায় এখনো মোহন সিং এর পাড়া হিসেবে পরিচিত, কাউকে একবার জিজ্ঞেস করলেই তোমাদের বাড়ি এখনো দেখিয়ে দেয়। মোহনদার এই যে জনপ্রিয়তা, তার মধ্যে তুমি বড় হয়েছো, তুমি মোহনদা যখন খেলেছেন তখন হয়তো সবে তুমি জন্মেছো বা হামাগুড়ি দাও, এরপরে মোহনদার জার্নিটা যদি বলো, এবং পাড়ার সঙ্গে একাত্ম হয়ে যখন বাবার সাথে মানে আমি যখন মানে আমার জন্ম তো 80 এতে, তো 80 সালে থেকে মানে তখন তো বাবা খেলাধুলা মাঠ ছেড়ে দিয়েছেন বলতে গেলে। তখন ক্রিকেটটা উনি খেলতেন, তখন উনি কোন ক্লাবে? এটা ওয়ারি খেলেছেন, তখন ক্রিকেট খেলতেন। বাবাকে সবাই খেলতেন, চুনিদারা খেলতেন। তখন তো এত 10 মাসের ফুটবল সিজন ছিল না, 4-5 মাসের ছিল, এবং শীতকালটা ফিট না, রাত্রেই ওরা খেলতেন। বালিগঞ্জ এতে ছিলেন, বালিগঞ্জ ওটা কি ইউনাইটেড, তো উনি ওখানে ছিলেন। তো বাবার খেলা দেখতে যেতাম, মাঠে যেতাম। তখন ছোট ছিলাম, তখন অত বুঝতাম না। আমি তখন মাঠে গিয়ে বলতাম, আমি যখন ওখানে আমি নিয়ে খেলে বেড়াতাম, তখন আমাকে তুমি কার ছেলে আমাকে জিজ্ঞেস করা হতো, হ্যাঁ না বাবা ক্রিকেট খেলছে। তো এইটুকু আমার মনে আছে। বাবা আসতেন, বাবা ক্রিকেটেই কোচ ছিলেন। তারপর উনি এফসিআই তে অ্যাজ এ কোচ উনি অ্যাপয়েন্ট ছিলেন। যখন এফসিআই আপনি মনে করবেন যখন আই লিগে গেল, সুপার লিগ থেকে ওরা অফিস লিগ থেকে যখন কলকাতা সুপার লিগে গেল, প্রদীপ মিত্র ছিলেন দলের দায়িত্বে, একজন অফিসার ছিলেন প্রদীপ দা, তিনি সব দল করলেন, যার ফলে বিকাশ, কৃষাণু, অলোক দা সবাই এফসিআই তে ক্যারিয়ার শেষ করতে বাধ্য হলো। তার এফসিআই কলকাতা প্রিমিয়ার লিগে ডাইরেক্ট এলো, তখন সুপার লিগ ছিল, প্রতুল দত্ত, এই পেয়ারলেস, এফসিআই, কোল ইন্ডিয়া একসাথেই এসেছিল। সেই সময়টার কথা তুমি, সেই সময়টা 90 দশকের মাঝামাঝি। তখন বাবা মাঠের সাথে মানে খেলার সাথে ছিলেন। সেতে আমাদের যেমন এখানে বাড়িতে অনেকবার কুলদীপ সিং এসেছিলেন, উনি কুলজিৎ সিং যেমন ইস্ট বেঙ্গল খেলতেন, ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার, এখন ডিএসপি পাঞ্জাব পুলিশে। তখন তো আপনি ছোট তখন তো তোরা এই করতেন, কিন্তু দেখতাম যে বাবাকে সবাই এই করে জানেন, চেনেন, সবাই আসে। তো বাবা অফিসের সাথে মানে অফিস লিগ এগুলো সবগুলোই দেখতেন। ক্লাবে আমি বলতে পারবো না, আমার সাথে বাবার কোনোদিন এই নিয়ে হয়নি, কোন ক্লাবে উনি করেছেন। কোন ক্লাবের সাথে তোমার কোনো ছিল, কোচিং করিয়েছিলে? এফসিআই তে তুমি বলছিলে। তো সেই জায়গাটাই, কারণ এটা আমারই একদিকে ভুল। আমাকে অনেকজন একদিন বলেছেন যে তোমার বাবার হিস্ট্রি তুমি একটু রেকর্ড করে রাখো। তো সেটা আমি তো কোনোদিন ভাবিনি যে এই মুহূর্ত সামনে পড়বো। আমাকে একদিন বলেছিলেন যে তোমার বাবার এত নাম ক্রীড়া জগতে, তো তুমি কেন তোমার বাবার কোনো রেকর্ডিং? পিন্টু চৌধুরী, প্রশান্ত ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি, মোহন সিং, এদের নাম তখন একসঙ্গে উচ্চারিত হতো। গৌতম সরকার, এই 5 জন মিডফিল্ডার, তখন তো 4-2-4 খেলা হতো, মোহন সিং তাদের মধ্যে একজন ছিলেন। বাবা আসলে মাঠ থেকে খুব একটা তার এক্সিটটা খুব বেদনাময়, মানে উনি নিজেকে নিয়ে সরিয়ে ফেলেছেন, কারণ মাঠের পলিটিক্সে উনি কোনো কালই ছিলেন না। বাবার যত যারা একসাথে যারা খেলেছেন, আমরা আমাদের সিনিয়রদের কাছে শুনেছি মোহন সিং খুব সোজা সাপটা লোক ছিলেন, এবং অপ্রিয় সত্য কথাটা বলে দিতেন। একটা প্রতিবাদী যে মাঠের পলিটিক্সের সাথে হয়তো তিনি খাপ খাইয়ে নিতে, এই জন্যই হয়তো পারেননি। এটাই আমাদের সিনিয়রদের জার্নালিস্টদের কাছ থেকে এরকমই আমি শুনেছি। কিন্তু এই মুহূর্তে যে উনি বাকশক্তি কিভাবে হারালেন, সেই 2021 সালে ওনার অ্যাটাক হয় সেরেব্রাল, যেটা খুব মাইল্ড সাথে সাথে হতে থাকে। আমরা ট্রিটমেন্টের জন্য পিজিতে ওনাকে নিয়ে যাই। তো ইনিশিয়াল ট্রিটমেন্টের পর ওখানে আর জায়গা পাই না, তো আমরা ওনাকে সিএমআরআই ভর্তি করি। তো সেখানে গিয়ে ট্রিটমেন্ট হতে দেওয়া বোঝা গেল যে ওনার সেরেব্রাল অ্যাটাক হয়েছে। আর আপনার যেটা ওনার যেটা আমরা কি বলি পার্কিনসনের দিকে এটা টার্ন নিচ্ছে, হার্টের একটা প্রবলেম আছে। তো এই সবগুলো আমাকে ডক্টররা বলেন। তো ট্রিটমেন্ট, ইনিশিয়াল ট্রিটমেন্ট হয়, তারপর বাড়িতে আসেন। কিন্তু দুঃখটা এটাই, লোকটাকে আমি হাঁটিয়ে নিয়ে গেছিলাম আর স্ট্রেচারে বাড়ি নিয়ে এসেছিলাম। সেটা চিকিৎসা ক্ষেত্রে ভুল ত্রুটি নাকি আমাদের ভুল ত্রুটি আমরা বুঝতে পারি। তো সেই মুহূর্ত ছিল না যে আমি এটা নিয়ে এগোই। বাড়িতে আসার পর ওনার একটা সিভিয়ার
কনজেশন হয় চেস্টে, তো সেই কনজেশনটা খুব ভালো ছিল না, ভালোর দিকে ছিল না। তো এটা নিউমোনিয়াতে একটা ইনফেকশন, অ্যাসপিরেশন লাংসে ফ্লুইড এসে গেছে। তো পিজিতে ভর্তি করানো হয়। তারপর যখন জানাজানি হয়, বাবারই কিছু সহপাঠী আছেন তারা বললেন, বাবা তুমি আমাদের বলোনি কেন? তখন মিনিস্ট্রি থেকে অরূপবাবু মানে আমাদের ক্রীড়ামন্ত্রী ওনার সেক্রেটারি আমাদের সাথে যোগাযোগ করেন, উনিও ফোন করেন, জিজ্ঞেস করেন কেমন আছেন আপনার বাবা। তো আমরা বললাম এই ব্যাপার, তখন বলে ঠিক আছে আমরা দেখছি ট্রিটমেন্টটা যাতে ভালো করে করা হয়। তো অনেক জায়গা থেকেই একটা চেষ্টা হয়েছিল। তারপর বর্ধমানে ওনার ট্রিটমেন্ট হয়, সরকার এই জিনিসটা দায়িত্ব নেয়, তারা ট্রিটমেন্টটা করায়। তো কিন্তু একটা জিনিস হলো ওনার যে আসলটা, মানে আমরা তো এটা সুগারের জন্য এটা হয়েছিল, কিন্তু ওনার যে বাক শক্তি চলে গেছে তার জন্য ওনারা বলেছিলেন যে ওনাকে যদি ইনিশিয়ালি নিয়ে যাওয়া হয় ওখানে ট্রিটমেন্টটা করা যেতে পারে, কিন্তু ওনার যে অবস্থা, কারণ আমি ওনাকে হাসপাতালে নিয়ে যেতে চাইছি না, একটা ফাদার ইনফেকশন হয়ে যাওয়ার ভয় থাকে। তো ওনাকে আমরা একটা খুব মানে করে আমরা যত্নের সাথে আমি প্রায় 16-17 মাস পর এসেছি এবং আমরা দেখেছি যে মোহনদা এরকমই আছেন। এবং আমি যে একটু তোমার সাথে এইদিকে আমার মানে বাবার সুস্থতার পেছনে সব থেকে বড় কাণ্ডারি হচ্ছে আমার মা। তো উনি সবকিছু দেখেন। আমি মাকে বলি তুমি সবকিছু তুমি করো, কিছু করতে হবে তুমি বাবাকে খালি দেখো, কারণ একটা মানে ওনার ট্রিটমেন্টটা তো মায়ের হাতেই এখন, ওষুধ থেকে শুরু করে সবকিছু। কিন্তু মায়েরও তো বয়স হচ্ছে, মায়েরও শরীর ঠিক নেই। তো মা হচ্ছেন ক্যান্সার পেশেন্ট এখন, মানে ওনার হয়েছিল, এখন মোটামুটি রিকভার করে গেছে। তো এখন এই সব কিছুর মধ্যেই আমরা আছি। হ্যাঁ, বাবার একটা জিনিসে বাবার মানে সহ্য ক্ষমতা আর মানে কি বলবো নিজেকে কন্ট্রোল রাখা, এই জায়গাটা খুব আছে। মানে উনি মানে সব প্রতিকূলতার মধ্যে দিয়ে নিজেকে ঠিক এগিয়ে নিয়ে যান। মানে উনি ভীতু নন। আমি অনেক লোককে দেখেছি যে কিছু শরীর খারাপ হলো সে শুয়ে পড়লো যে আমার কিছু হবে না, কিন্তু উনি না, ওনার চেষ্টাটা আছে, মানে লড়াই করার চেষ্টা। কারণ ওনার পজিশনে আমি জানি না কটা লোক, আমি নিজে আত্মীয় স্বজনের মধ্যে দেখেছি, তাদের একটু শরীর খারাপ হয়ে তাহলে কালকেই ভাবছি যে আমি পারবো না। কিন্তু ওনাকে আমি বললাম আমার বাবার থেকে খারাপ অবস্থা কার হতে পারে? যে একটা লোক কথা বলতে পারে না, যে খাবার খেতে পারে না, তাকে লিকুইডের উপরে থাকতে হয়। তার সময় মানে একটা পার্কিনসন বুঝতেই পারছেন, তার সময়ের পক্ষে একটা নিজেকে মানে হাঁটা চলা, নিজেকে নিজে চেষ্টা করেন, কিন্তু কারোর উপরে নির্ভর করেন না। আমরা ভয় পাই যে না পড়ে যায়, সে খুবই মানে যতটা নিজে পারেন মানে ওনার উপর, কিন্তু আমাদের মানে নজর রাখতে হয়, কারণ উনি একবার দুবার পড়েও গেছেন। তো সেই জায়গাটাই আর কি। এই এমন সময় হয়তো পড়ে গেলেন, কেউ নেই, কারণ ছেলেরা দুজনেই বাইরে থাকে, আমি ঘরে একটু কিছু কাজকর্ম তো করতেই হবে, সেটাকে মানে ও কিছু হয়নি ঠিক ঠিক বলে আবার উঠিয়ে দিয়ে থাকেন, এইরকম আর কি। খুবই কিন্তু একটা জিনিস আপনাকে বলি যে সময়ের সাথে সবাই ভুলে গেছে বাবা। আমরা প্রতিশ্রুতি পেয়েছি, লোকে খবর নিয়েছে, ওই হোয়াটসঅ্যাপে আর এতে যখন কিছু বেরিয়েছে লোকে দেখেছে, তারপরে কিছু হয়নি। কারণ আমি একটা আবেদন জানিয়েছিলাম স্পোর্টস মিনিস্ট্রির তরফ থেকে, আমি এটাও বলেছিলাম যে যদি তার বাবাকে একটা স্বীকৃতি দেওয়া হোক। তিনি ভারত হয়েও খেলেছেন, তিনি বাংলা হয়েও খেলেছেন। এই যে বঙ্গরত্ন বা বঙ্গভূষণ কিছু নাম উঠেছিল আমি শুনেছি, কিন্তু কেন ওকে দেওয়া হলো না সেটা আমি, বন্ধু এসে বললো 20 জনের মধ্যে তোর নাম আছে, তার মধ্যে ওকে কেন দেওয়া হলো না সেটাও জানি না। বলছে ন্যাশনাল সবই খেলেছে, অলিম্পিক খেলেছে, ন্যাশনাল খেলেছে, প্রি অলিম্পিক খেলেছেন তুমি, তাই না? আমার কোন বন্ধু বললো, আমরা দেখেছি ইস্টবেঙ্গল ক্লাব প্রাক্তন খেলোয়াড়দের পেছনে দাঁড়ানোর জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছে দাঁড়ায়, কিন্তু সেই ইস্টবেঙ্গল ক্লাবও না, বাবা 100 বছর পূর্তিতে ইস্টবেঙ্গল ক্লাবে গেছিলেন, ওখানে ছিলেন। একবার যখন সেরবেল হয় ক্লাব থেকে একজন এসেছিলেন ভদ্রলোক, দেখা করে গেছিলেন, ওইটুকুই ব্যস্ত। তারপর থেকে তো আর মোহনবাগান থেকে কেউ আসেন। এটা কতটা বেদনা দেয় তোমাদের? এটা দারুণ। আমরা দেখুন কাউ থেকে কিছু চাই না, আশাও করি না, কারণ কিন্তু হ্যাঁ একটা লোক তো তার জীবনে ঘামটাও তো দিয়েছেন, রক্তটা তাকে জল পড়েছেন, এমন তো নয় কিছু করেননি।
তো সেইটাকে তো একটা শিরোপা কিছু দেওয়া উচিত থাকে। তাহলে অর্থ দিক থেকে তো আমরা কিছু বলছি না, তার একটা সম্মান, প্রাপ্য সম্মান সেটা পাওয়া উচিত। সেটা আমার মনে হচ্ছে না যে এই গত 5 বছরে, হ্যাঁ ট্রিটমেন্ট গভর্নমেন্ট থেকে ওনারা দায়িত্ব নিয়েছেন, কথা বলেছেন, এটা আমি কৃতার্থতা হয়ে গেছি। কিন্তু বাকি তো মানে তারপর থেকে কেউ আসেও না, জিজ্ঞাসা করে না। আমাদের পাড়া থেকে একটা সম্মান দেওয়া হয়, এখানে ক্লাব ছিল তারা একটা সম্মান দিয়েছিলেন, বাস ওইটুকুই। পলিটিক্যালি বলুন এই বলুন, আর বাবা কোনোদিন পলিটিক্সে যায়নি, পলিটিক্স থেকে যায়নি বলে আজ বাবার এই অবস্থা। আর বাবা কারণ খোসামত করেনি, এইটুকু বলতে পারে গর্বিত এই জন্য। কারণ এখন তো সবাই অনেক কিছুই করছে, অনেক কিছুই পাচ্ছে, আমার বাবা সেটা করে না, করে নিজের মানে বলেও না, কিছু এও করে না। আমি বাবাকে একদম জিজ্ঞেস করেছি তুমি মাঠে যাও না কেন, কোনো দরকার নেই, মানে মাঠটা পলিটিক্সের জায়গা, পলিটিক্সটা আমার দ্বারা হবে না। তো সেখানে ব্যাস ওইটুকুই। আর বাবা তো আপনি বললেন যা হতো মুখে বলে দিতেন। তো ওনারও কিছু দিক ছিল যেটা ওনাকে আটকেছে, তো উনিও বুঝতে পেরেছেন হ্যাঁ ওটা আমাকে আটকাচ্ছে, সেখানে উনিও আর পিছিয়ে চলে এসেছে। কিন্তু হ্যাঁ একটু মানে যদি উনি একটা উপযুক্ত সম্মান পান আমাদের তরফ থেকে, আমার বাড়ির তরফ থেকে, আমরা একটা খুশি হবো যে হ্যাঁ আমি স্বীকৃতি। এখন আপনি নিয়েই বললেন যে একটা আপনি যে কোনো একটা ল্যান্ডমার্ক আমার বাড়িটা, মানে আপনি যে কোনো জায়গায় নেবে যান, মোহন সিং বলুন, নিশ্চয় মোহন সিং বললেও লোকে আপনার বাড়ি দেখিয়ে দেবে। সেই মানে ভালোবাসাটা পাড়ার লোকেদের আছে, পাড়ার লোকেরা এখনো সেটা করে। পাড়াতে নিয়ে আমার কোনো ব্যাপার নেই, কারণ ওনাকে এক কথায় সবাই চেনে। কিন্তু খেলার মাঠ যে ওনাকে একদমই ভুলে গেছে, সেইটা কিন্তু খেলার মাঠে একটা উচিত। মানে কবে দেবেন, মারা যাওয়ার পর? এই স্বীকৃতি কি মারা যাওয়ার পর উনি পাবেন? তো সেটা আমার ক্লাবের লোকদের কাছে জানার ইচ্ছা, সেই স্বীকৃতিটা কবে, কিভাবে। অনেক ধন্যবাদ বৌদি, ভিকি, অনেক ধন্যবাদ। আমরা জানলাম, আমরা এই যে মোহন সিং এত বড় প্লেয়ার এইভাবে রয়েছেন, সেটা আমরা প্রকাশ্যে নিয়ে আসতে চাই। আমরা এর আগেও একটা মিডিয়ায় আমি এসেছিলাম মোহনদার কাছে, তখন আমি প্রিন্ট মিডিয়ায় ছিলাম। আমি এরপরে আরো কিছু ঘটনা ঘটে গেছে, মোহনদা কোভিডে আক্রান্ত হয়েছেন, সেখান থেকে তিনি কাম ব্যাক করেছেন। তাই যে ফাইট, মোহনদার ফাইট, এটা কিন্তু ভোলার নয়। আর এই ফাইটকে কুর্নিশ জানিয়েই এই অনুষ্ঠান আমি শেষ করছি। আপনারা দেখছেন এই মোহনদার বাড়ি এই অবস্থা। আমরা কথা বলেছিলাম ভিকির সাথে, ওনার ছেলে বৌদির সাথে। দেখে নিন, দুই দলের জার্সি পরে যিনি ময়দান কাটিয়েছিলেন সেই মোহন সিং ঠিক কি অবস্থায় আছেন।